দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তার মধ্যে জোট নিয়ে এখনও দলগুলোর মধ্যে আলোচনা চলছে। মাঠ পর্যায়ে জোটের যেভাবে প্রার্থীদেরকে সমর্থন দেওয়ার কথা বড় দলগুলো, সেগুলো হচ্ছে কিনা। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডে আজকে চার্জশিট জমা দেওয়া হয়েছে, সে নিয়ে এখানে একটা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আছেন জনাব আশরাফ কাসের, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতে জনাব সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। বিএনপির সাথে জোট করতে গিয়ে যখন আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই একই আসনে বিএনপির আরেক নেতা এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সাইফুল আলম নীরব। কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আসলে জোট হিসেবে এই নির্বাচন করতে গিয়ে জোট থেকে যে ধরনের সমর্থন পাওয়ার কথা, সেটা আপনারা পাচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন, আমার দুই আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই, সালাম জানাই। বিশেষ করে আমি যেখানে বসে আছি, এটা ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনের আমি এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত এবং বিএনপি জোটের সমর্থিত আমি কোদাল মার্কার প্রার্থী। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। একটা তো অস্বস্তি আছে বিএনপির দিক থেকে। তারা ধরুন, আমরা তো এটা দীর্ঘ আলাপ আলোচনা করে আমি প্রধানত ঢাকা 8-এ নির্বাচন করতে চেয়েছিলাম। সেখানে বিএনপির দিক থেকে বিএনপির সিনিয়র নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা মির্জা আব্বাস, তিনি সেখানে নির্বাচন করছেন এবং এটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনার পরে এরপরে আমরা ঢাকা 12 আসনে এটা আমাদের সাথে বিএনপির দীর্ঘ আলাপ আলোচনার পরে আমরা একটা সমঝোতা এসেছি। ওখান থেকে আমি উইথড্র করেছি, আর এখান থেকে বিএনপি তার প্রার্থী অফিসিয়ালি তাকে এখান থেকে তারা প্রত্যাহার করে তারা নিয়েছেন। সেই জায়গা থেকে ঢাকা 12 আসনে এখানে আমি প্রার্থী। কিন্তু ইতিমধ্যে তারপরে 30শে ডিসেম্বর তারপরে দেখলাম যে যেদিন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন, সেদিনই দেখলাম সন্ধ্যায় এই আসনের যিনি বিএনপির আগে প্রার্থী ছিলেন, তিনি সহ বিএনপি আরও 9 জনকে বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘন বা সিদ্ধান্তের বাইরে যেয়ে তাদের নির্বাচনের প্রার্থিতা থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো ফলে তিনিও এখানে 12 আসনেও তিনি এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। এটা নিশ্চয়ই কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা বিব্রতকর বটে এটা আমার জন্য। তবে আমার মনে হয় যে ইতিমধ্যেই ঢাকা 12 নিয়ে আমিনুল হক, যিনি উত্তরের বিএনপির দায়িত্বে আছেন, তিনি ঢাকা 12 আসনের 4টে থানা এবং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সকল নেতৃবৃন্দকেই তিনি ডেকেছিলেন। আমার সেখানে বিএনপির দিক থেকে পরিষ্কার এক রাজনৈতিক ডিরেকশন বা সাংগঠনিক ডিরেকশন তারা জানিয়েছেন যে তাদের দলের একবার উপর থেকে নিচ পর্যন্ত সকল নেতা কর্মী সমর্থক তারা যাতে সমঝোতার প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বা আমি যেটা ঢাকা 12-তে আমাদের নিজস্ব মার্কা কোদাল মার্কা নিয়ে আমরা নির্বাচন করছি, এ ব্যাপারে তাদের দিক থেকে এক ধরনের নির্দেশনা তারা তাদের দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি প্রার্থী হিসেবে আছেন। আমার মনে হয় যে তারা এটা আলাপ আলোচনা করছেন। মার্কার প্রসঙ্গে আসতে চাই। আমার মনে হয় যে তিনি যত দিন যাচ্ছে ইতিমধ্যে আমি দেখছি যে তাদের বিএনপির প্রায় সকল স্তরের নেতাকর্মীরা তারা কাজ করছেন। তারা নানা ধরনের, এখন যেহেতু আনুষ্ঠানিক কোনো নির্বাচনী প্রচারণা নাই, ফলে বিভিন্নভাবে যোগাযোগ, পরিচয়, সম্পর্ক অব্যাহত এবং ইতিমধ্যে এক ধরনের একটা স্বতঃস্ফূর্ততা এই আমার প্রার্থিতা ঘোষণা হওয়ার পরে এটা ইতিমধ্যে এটা তৈরি হয়েছে। মার্কার ব্যাপারে এবার যেহেতু জোটের কোনো বড় দলের মার্কা ব্যবহার করা যাচ্ছে না, এই নতুন মার্কা যেগুলো স্বল্প পরিচিত ছোট ছোট দলগুলোর, তারা কি আসলে এক ধরনের সমস্যায় পড়ছেন? এটা আমি আপনার সঙ্গে খানিকটা একমত হব। এই বিবেচনায়, যেহেতু এটা নির্বাচন কমিশনের আরপিওতে সর্বশেষ তাদের যে বিধান, এবার নিবন্ধিত দলগুলোকে নিজস্ব মার্কায় নির্বাচন করতে হবে। সেদিক থেকে ধরুন, যারা নতুন নিবন্ধিত হয়েছেন, নতুন প্রতীক যারা পেয়েছেন, তাদের জন্য প্রতীকের পরিচিতি নিয়ে যাওয়াটা কঠিন, সময়টা খুবই কম। আমাদের দলের পরিষ্কার অবস্থান ছিল যে নিবন্ধিত দলগুলোকে নিজস্ব মার্কাতেই নির্বাচনটা করা উচিত। যেহেতু এটা আপনার ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি, একটা পলিটিক্যাল পার্টি, যখন আপনি নিবন্ধন চাইছেন,
এবং ইলেকশন কমিশন যখন আপনাকে নিবন্ধন দিচ্ছেন শর্ত পূরণ করার পরে আপনার ফলে তারা একটা প্রতীক সিম্বলও আপনাকে বরাদ্দ করছেন। ফলে আপনার পলিটিক্যাল ইথিক্যাল মোরাল দায়িত্ব হচ্ছে আপনার নিজস্ব মার্কা ইলেকশন করা। তবে এবার আমরা যেটা আমি বহুবার বলেছি, এবারকার জন্য আমি মনে করি যে দ্বিতীয় অপশানটাও খোলা রাখা উচিত ছিল। লজিকটা হচ্ছে সময়টা ছিল খুব কম। দলগুলো সাধারণত ধরুন যাদের সঙ্গে সমঝোতা করে, জোট করে, আগে বোঝাপড়া থাকে, তারা চাইলে কোনো পরিচিত মার্কা এই মার্কা তারা ইলেকশনটা করতে পারেন। আমি বহু জায়গায় বলেছি ইলেকশন কমিশনের এটা আমার মনে হয়েছে কাউকে চাপে রাখা, কাউকে বাড়তি কোনো সুবিধা দেবার জন্যই হয়তো এই ধরনের সিদ্ধান্ত এসছে। আমি মনে করি এবার দ্বিতীয় অপশনটা থাকা উচিত ছিল, কেউ চাইলে অন্য মার্কাও তারা ইলেকশনটা করতে পারবে। আপনি 5 বছর সময় দিয়ে পরে আপনি করতে পারতেন। তবে আমার জন্য এই আসনের সুবিধা যে 2018 সালে জোনায়েদ সাকি তিনি এই আসনে আমাদের মার্কা এই কোদাল মার্কা নিয়ে, আর তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আর তিনি তার সাথে এই কোদাল মার্কা নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। ফলে কোদালের এক ধরনের পরিচিতি, আর কোদাল মার্কা হিসেবে এটা যথেষ্ট জনপ্রিয় একটা মার্কা ইতিমধ্যে হয়ে উঠেছে। ধন্যবাদ। জনাব আশরাফ কাছে আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এনসিপি শেষ মুহূর্তে এসে জামাতের সাথে জোট করলো, 11 দলের জোট হয়েছে তাদের সেখানে। এরই মধ্যে আবার তাদের মধ্যে আসন ভাগাভাগি, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এখনো সমঝোতায় তারা পৌঁছতে পারেনি বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে আসলে এই জোট করে কি তাদের কার কি লাভ হলো, কার কি ক্ষতি হলো বলে মনে হয় আপনার? আমরা দুটি বড় জোটকে একসাথে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট, যেখানে আপনি খেয়াল করে দেখবেন যে শরিকদের সাথে আসন বন্টনের ব্যাপারে শুরুর দিকে এক ধরনের অনিশ্চয়তা থাকলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি বিএনপির মতো দল তার প্রতিষ্ঠিত অনেক নেতাকে বহিষ্কার করেছে, অতীতে এমপি ছিল এমন ব্যক্তিবর্গকে বহিষ্কার করেছে। তার মানে দে মিন বিজনেস, যে শরিকদের ব্যাপারে আমরা কমিটেড। এখন শরিকদের নিজেদের মার্কায় যারা নির্বাচন করছেন, সাইফুল ভাইয়ের মতো, আমি আশা করব যে তার নির্বাচনী ফলাফল ভালো হবে। কিন্তু প্রতীকটি এখানে বাংলাদেশে আপনি জানেন যে প্রতীকের উপরে নির্বাচন হয়, যে কারণে বড় দলের প্রতীক ক্যান্ডিডেট যাই হোক, যেটি আমরা চাই না, আমরা চাই প্রার্থীকে দেখা হোক, তার যোগ্যতা দেখা হোক। প্রতীকটি তো ভালোবাসার একটা সিম্বল হতেও পারে, কিন্তু সেটি যেন মুখ্য না হয়। কাজেই নির্বাচন আরপিওর এই জিনিসটা আমার মনে হয় আরও 5 বছর রাখাও যেত। কেননা এই প্রতীকগুলো কিন্তু দেখুন 16 বছর যে দেশে নির্বাচন হয়নি, সেখানে কোদাল কিংবা কাস্তে কিংবা ট্রাক তাকে চেনানোর সুযোগ কোথায় ছিল? আপনি ছিলেন গুম খুনের ভেতরে, আপনি ছিলেন নির্বাচনহীন নির্বাচনের ভেতরে। কাজেই এটি বাস্তবতা নিরিখে দেখা উচিত ছিল। আরেকটি জিনিস দেখা উচিত ছিল, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই যে আপনি করেছেন যে 1% সাক্ষ্য সংগ্রহ করতে হবে, এটি আমি মনে করি বৈষম্যমূলক। কেননা একজন দলীয় প্রার্থীকে কিছু করতে হচ্ছে না, আর আপনি স্বতন্ত্রকে করতে হবে। এবং আপনি বাংলাদেশের সংবিধানে আপনি এটা করতে পারেন না। আপনি 5000 কথার কথা তাসনিম জারার আসনে 5000 ভোটারকে 1.5 মাস আগে বলতে হবে তারা তাসনিম জারাকে সমর্থন করেছেন, সেটি এটি তো একটা গোপন বিষয়। সেটি 12ই ফেব্রুয়ারি আমরা জানার কথা, সেটি আপনি কি করে 1.5 মাস আগে বলছেন? আচ্ছা, তৃতীয় হচ্ছে এই প্রক্রিয়ার ভেতরে নিরুৎসাহিত করা হচ্ছে ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল ব্যক্তিবর্গকে রাজনীতিতে আসতে। দেখুন, আমি রাজনীতি করতে আসতে হলে আমি নিজে স্বতন্ত্র হতে পারি, ছোট দল করতে পারি, বড় দল হতে পারে, আমার চয়েস তো থাকার কথা। কিন্তু এই বৈষম্য আমাদেরকে দূর করতেই হবে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে আপনার ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ডে যেতে হবে। আমি এনসিপি সম্পর্কে একটু পরে শুরু করতে চাচ্ছিলাম, কেননা আমার মনে হয়েছে আমাদের রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান হয়েছে এনসিপি। কেননা তারা জুলাই অভ্যুত্থানের পটভূমিতে দাঁড়িয়ে, ফলে অভ্যুত্থান যেহেতু সফল হয়েছে, যেহেতু তাদের নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং তার সঙ্গীরাও পালিয়ে গেছেন, কাজেই তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ এবং রাজনীতির পাটাতন কিন্তু তাদের তৈরি হয়ে গেছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে। সেখানে দাঁড়িয়ে আপনি মঞ্জুর মনে আছে নিশ্চয়ই, আমরা অনেকবার বলছিলাম যে তারা রাজনীতিতে কেমন করেন, তারা নির্বাচনে কেমন করেন। দেখুন, এগুলো সব তাদের নেতৃবর্গের হাতেই ছিল। তারা কি রাজনীতি করবেন এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু শুরু থেকে পাইনি। তাদের অনেক চটকদার চমকদার কথা আমরা শুনেছি, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থা, এগুলো শোনেন, এগুলো বলতে খুব ভাল লাগে। আর চ্যাট জিপিটির যুগে এগুলো বলতে কোনো মেধা এই মুহূর্তে লাগে না, আপনি ধারও করতে পারেন।
আচ্ছা, কিন্তু যেই প্র্যাকটিক্যাল রাজনীতিতে এসে আমরা তাদেরকে নির্বাচনের আগে আগে যে ঘটনা ঘটাতে দেখলাম, সেটি আমার ধারণা জুলাইয়ের সাথে একটা বড় বেইমানি করা হয়ে গেল। এবং যারা তাদের ডাকে রাস্তায় নেমেছিল, তারা আমার ধারণা স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে রাস্তায় নামেনি, এবং তারা একটি নতুন রাজনীতির স্বপ্ন দেখাতে চেয়েছিল। তারা বলেছিল বড় দুটি জোট, বড় দলগুলোর পেছনে তারা সমবেত হবেন না। তারা বলেছিল ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি। এই যে কথাগুলো, এর সাথে অত্যন্ত স্ববিরোধীভাবে নতুন বন্দোবস্ত, এবং মানুষ কিন্তু বিশ্বাস করছিল। দেখুন, তারা যে শক্তিমত্তায় বড় হচ্ছে না, এটির একটা বড় কারণ তারা নিজেরাই। কেননা তারা যে রাজনীতিটি বাজারজাত করতে নেমেছে, সেটির প্রতি তারা কি কমিটেড, নাকি তারা অর্থনৈতিক দিকে আকৃষ্ট বেশি? তাদের ভুল হয়েছে সরকারে যাওয়া। এই যে 3 জন উপদেষ্টা সরকারে গেছে, এটি শুরুতেই তাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে রাজনীতি করার চেয়ে ক্ষমতার রাজনীতি করার ক্ষেত্রে। তাদের মধ্যে চিন্তা হয়েছে কি করে এস্টাবলিশমেন্টের পক্ষে থাকা যায়। কাজে আপনি যে জোটের কথা বলছেন, এটি আমার কাছে অত্যন্ত বিসদৃশ। এখানে 11 দলের মধ্যে এখন পর্যন্ত সিট বন্টনের কোনো সুরাহা হয়নি। জামাতকে আমরা 16 মাসে যেভাবে আস্ফালন করতে দেখেছি, বিশেষ করে স্বাধীনতার মাসকে ব্যবহার করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে, আমি মনে করি এটি অত্যন্ত বড় মাপের গর্হিত অপরাধ, এবং কোনো একটি সুস্থ রাজনৈতিক সময়ে এই বিষয়ে আমাদের মীমাংসা করতে হবে। কেননা জামাত ইসলাম আপনার বুদ্ধিজীবী হত্যার পেছনে বলেছে যে ভারতীয়রা, আওয়ামী লীগ জড়িত। 3.5 বছর বয়সী একজন জামাত নেতা বলেছেন উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যা বলেছেন, এগুলো কিন্তু রেকর্ডেড। আপনি যখন এনসিপি, তখন আপনি কিসের আশায়, কোন লোভে জামাতের জোটে গেলেন? এবং আপনি চিন্তা করেন 30টি সিট যদি বন্টন হয়েও থাকে, আই এম ভেরি ডাউটফুল 30টা হচ্ছে কিনা। 10টা হয়তো হবে। 270টি আসনে এনসিপিকে জামাতের হয়ে ভোট চাইতে হবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। তার মানে তারা স্বাধীনতা বিরোধীদের হয়ে ভোট চাবে, নারী ধর্ষণকারীদের পক্ষ হয়ে ভোট চাবে, বুদ্ধিজীবী হত্যা যারা করেছে তাদের পক্ষ হয়ে ভোট। জুলাইয়ের সাথে এত বড় বেইমানি আর কোনো শক্তির করার সুযোগও ছিল না, সাহসও ছিল না। এনসিপি তার রাজনৈতিক মৃত্যু নিজে ডেকে এনেছে, এবং আমি এটিকে আত্মহত্যার শামিল বলে মনে করি। ধন্যবাদ। জনাব আজিজ, আপনার কাছে আসতে চাই, অন্যান্য যারা বিএনপিতে যোগ দিয়েছেন এর মধ্যে তার মধ্যে রাশেদ খানুর রয়েছেন, সেখানেও বিদ্রোহী প্রার্থী দেখা যাচ্ছে। যারা এই যে একেবারে নিজেদের দল ত্যাগ করেও বিএনপিতে এসেছেন, তাদের আসলে হালটা কি হচ্ছে? দেখেন, ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা দেখবে। আপনি বড় দল বিএনপি 17 বছর কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। প্রত্যেকটা সিটে 5 জন 6 জন করে প্রার্থী আছে। তার ভিতরে সমঝোতার কারণে ধরেন সাইফুল ভাইয়ের নমিনেশন দেওয়া হয়েছে এই সিটে। তো সুতরাং অফেন্ডেড অনেক প্রার্থী বিএনপির থাকবে, এবং যোগ্য প্রার্থীও থাকবে। তাদেরকে দল থেকে বহিষ্কার করেন আর নিবৃত্তই করেন না কেন, তাদের ভিতরে কিন্তু যতই বলেন মনোকষ্ট থাকবেই, এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এটা আশা করা বড় কঠিন। সাইফুল ভাই প্রার্থী হয়তো বলছেন, কিন্তু আমি তো কতগুলো এলাকায় খবর রাখি যে আমার কাছে মনে হয় না যে বিএনপির সেই সব প্রার্থীরা যারা প্রার্থী হওয়ার যোগ্য, যারা নমিনেশন পেপার ফাইল করেছে বা আগামী দিনের স্বপ্ন দেখেছে তারা নির্বাচন করবে, এমপি হবে, মন্ত্রী হবে, তারা নমিনেশন পায় নাই। একটা বিরাট সেট আপনি দেখেন, বিএনপির বেশ ভাইব্রেন্ট লিডাররা কিন্তু নমিনেশন পায় না এবার। হতে পারে একটা দল ক্ষমতায় গেলে এদেরকে অ্যাডজাস্ট করা কোনো সমস্যা না। উচ্চকক্ষ আছে, টেকনোক্রেট আছে, অনেক অনেক বড় বড় কমিশনে চাকরি আছে। একটা সরকার যদি ফর্ম করে বিএনপি, কত জায়গা আছে বুঝলাম, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে ধরেন সংসদে ধরেন সাইফুল ভাই এখন জিতলো, যেটা আমি সাইফুল ভাইয়ের সামনেই বলছি, এই সিটটা তো সাইফুল ভাই অ্যাঙ্কর গেড়ে ফেললো। তাহলে বিএনপির যারা প্রার্থী এখানে হওয়ার সম্ভাবনা, তারা তো ভাবতেছে সাইফুল ভাই যদি একবার জিতে যায়, তার পরিশ্রম করে যদি জিতাই, তাহলে তো এই সিটটা তার হয়ে যাবে, তাহলে আমি ব্যাকফুটে চলে যাব। সুতরাং আমার তো মনে হয় এটা একটু কঠিন। সেক্ষেত্রে এই যে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়ার সুফল কি জামাতের ঘরে উঠবে? না, তা না, জামাতের ঘরে তো বেনিফিট কিছু উঠতেই পারে। কারণ হচ্ছে ধরেন এখন সাইফুল ভাইয়ের বিরোধী তো আপনার জামাত ছাড়া নাই। জামাত
তারা যদি বিএনপির প্রার্থী যদি বিরোধিতা করে, তিনি যদি 5টা ভোট কম পান, সেই 5টা তো জামাতের ঘরে যাবে। হ্যাঁ, আবার এও হতে পারে, শূন্যও থাকতে পারে। বিএনপির লোক সহসে জামাতে ভোট দিবে তা জানি না, তবে আমরা শুনি যে কমপক্ষে 10 থেকে 20% গুপ্ত জামাত বিএনপির ভিতরে আছে। তারা এমনি এমনিতেই সাইফুল্লাহকে ভোট দিবে না, এমনি এমনিতেই দিবে না, উনি টেরও পাবেন না, টেরও পাবেন না। কারণ দেখেন, এখানে গুপ্ত আছে, হ্যাঁ এখানে গুপ্ত আছে, গুপ্ত তো অবশ্যই। আপনি বলেন ঢাকায় বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিবির ছিল? ছিল না তো। ফ্যাসিস্ট যখন পালিয়ে গেছে তখন গুপ্ত শিবির বেরিয়ে গেছে, তাই না? তেমনি আওয়ামী লীগের সাথে সামান্য ঘষাঘষি করছে জামাত, তাতেই কিন্তু গুপ্ত জামাতে পারে। বিএনপির সাথে তো জামাত বিএনপির জোটেই সাথে ছিল। দীর্ঘ সময় একসাথে ছিল, গুতগুতি না, 3 দশক। এখানে তো গুপ্ত থাকাটাই স্বাভাবিক। এই গুপ্ত গুপ্ত থাকাটাই জামাত স্বাভাবিক। যদি স্ক্রিন আউট বিএনপি থেকে না করে, তাহলে বিএনপি নিজেও বিপদগামী হতে পারে। কারণ গুপ্ত জামাতে এত কঠিন, এত কঠিন। এর মাঝে তো আওয়ামী লীগের ভোট টানার এক ধরনের চেষ্টা জামাত বলুন বিএনপি বলুন অনেকেই স্থানীয় পর্যায়ে করছেন, তাতে ফলাফল আসলে কি হবে, কার দিকে না, যেতে পারে? অনেক জায়গায় হচ্ছে কি বিএনপি বা জামাত কার আচরণ কি এটার উপর নির্ভর করবে। আওয়ামী লীগের ধরেন অ্যাক্টিভিটিস ব্যান্ড, এবং তাদের এখন কোনো তো ভোট দিতে পারবে, তারা ভোটার ভোট দিতে পারবে, কিন্তু যাকে ভোট যদি ভোট কেন্দ্রে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু তাদের সুবিধা, তাদের প্রোটেকশন কে দিতে পারবে, নিরাপত্তা কে দিতে পারবে, বেনিফিট তাদের কার কাছ থেকে পাবে, সেই প্রার্থীকেই ভোট দিবে। কারণ অনেক জায়গায় দেখেন, আমার জানা মতে জামাতের লোকও মামলা করেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, আবার অনেক জায়গায় বিএনপির লোকও ভোট দিবে। সুতরাং সব সিটে কিন্তু একরকম হবে না। কোনো সিটে আওয়ামী লীগের লোক বিএনপির ভোট দিয়ে দিবে, কোনো জায়গায় ধরেন জামাতকে ভোট দিয়ে দিবে, এরকম হইতে পারে। তো ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব এম এ আজিজ আপনার কাছে। বিএনপির একটা বড় চ্যালেঞ্জ এই অভ্যুত্থানের পর থেকে ছিল চাঁদাবাজি মোকাবেলা করা, এবং নির্বাচনের আগে এই ব্যাপারটা আসলে তারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এবং যেভাবে দলের তরফ থেকে বিভিন্ন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আসলে উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছে কিনা? না, দেখেন, চাঁদাবাজির অভিযোগ বিএনপির শুরুর থেকেই ছিল যে আওয়ামী লীগের জায়গা দখল করেছে বিএনপি, এবং এখন এটা স্থিতি অবস্থায় আছে। এখন বোঝা যায় না, কিন্তু চলছে, নীরবে নিবৃত্তে চলছে। এইটার থেকে যদি বিএনপি এটা চেক না দিতে পারে, তাহলে বিএনপির জন্য এটাই বদনাম, এবং এটার জন্য বিএনপিকে খেসারত দিলেও দিতে হতে পারে। কারণ বিএনপিরই উদাহরণ আছে। 2001 সালে কোনো জরিপ, বিশ্বের কোনো জরিপ বলে নাই বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জনগণ কিন্তু নীরব বিপ্লব ঘটিয়ে 2001 সালে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যতই দৃশ্যমান যাই দেখি, ধরেন এই যে 2 দিন আগেও জরিপ হয়েছে, বিএনপি 70% ভোট পাবে বলছে। এ তো যারা সামনে দেখা যায়, এদের গুপ্তগুলি গ্রামে বলতেছে আল্লাহ খোদার ভয় দেখাচ্ছে, এগুলো ভোট জরিপে আসে না তো, এগুলো তো আসে না। এই জন্য আমি বলছি যে জরিপ সবসময় কিন্তু প্রমাণই আছে, জরিপ তো সবসময় জরিপ অনুযায়ী ফলাফল হয় না, তো হয় না। আর আমাদের দেশের যারা জরিপ করবে, আমাদের দেশের তো কোনো পত্রিকা জরিপ করে না, এখন কোনো মিডিয়াও জরিপ করে, আগে করতো, এখন করে না। তারা ভীত, তারা ট্রমাটাইজ, আমি বলবো। আবার কোন জরিপে কোন ফাইন্ডিং আছে, কার পক্ষে যায়, কোন বিপদে পড়ে। আবার মব এখন একটু স্থিতি অবস্থা, তারেক রহমান দেশে আসার পরে 25 তারিখের পরে একটু কমছে, আবার বাড়ে কিনা। তিনি দেশে আসার পরে এই যে চাঁদাবাজির অভিযোগগুলোর ব্যাপারে কি তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন বলে মনে হয়? সেদিকে না, চাঁদাবাজির ব্যাপারটা যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত সেভাবে তো হচ্ছে না। কারণ হচ্ছে উপরে চাঁদাবাজ রেখে নিচে কর্মীদের এক্সপেল করে তো লাভ হবে না। আপনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা চাঁদাবাজি করে না? করে তো। তাদের কোনো ব্যবস্থা করছে? ব্যবস্থা নিছে? ব্যবস্থা নাই তো। আপনার গ্রামে গঞ্জে ভাত পায় না, ঘর নাই, বেঁচে নাই, সারা জীবন মাঠে ঘাটে পাট ক্ষেতের ভিতরে পালায় থাকছে, তাদের এক্সপেল করলে হবে? আমাদের দেশের মূল ক্রাইসিস আমি দেখি, সাইফুল ভাই পলিটিক্স করে ভিন্নভাবে দেখে, আমি মনে করি দুর্নীতি হচ্ছে প্রধান সমস্যা। আমাদের দেশে এত আইন করলো এই সরকার, দুর্নীতির বিরুদ্ধে কেন ক্যাপিটাল পানিশমেন্ট দিল না?
আপনি দেখেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড থ্রোয়িং খুব একদম মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। যেই আইন করে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করলো, এখন নাই। আপনি আইন তো করবেন, চেক দেওয়ার জন্য আইন তো করবেন, দুর্নীতির বিরুদ্ধে আইন করুক ক্যাপিটাল সব। আবার ধরেন প্রার্থী যখন এই যে এখন যে সিস্টেম, এই সিস্টেমের কিন্তু আমি বিরোধিতা করি, অনেকটা সাইফুল ভাইয়ের কাছে অনেকটা মিলবে। আমাদের দেশে দুর্নীতি ধরেন আমরাই 4 জন সৎ আছি, আমার মনে হয় সুযোগ না পায়। 54 বছরে মনোজগৎ সবার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আপনি প্রার্থী দিতে হবে এখন 3 মাস আগে, 3 মাস আগে দিয়ে যত এজেন্সি আছে সব কাউন্টার জরিপ করে সৎ লোক বেছে আপনি নমিনেশন দেন। বলবেন যে ইয়ে পাবে কোথায়, টাকা পাবে কোথায়? টাকার দরকার নেই। আপনি ফান্ড যেটা দেন ইয়েতে দেন, নির্বাচন কমিশনকে দেন, একসাথে মিটিং হবে, একসাথে পোস্টার তারা করবে, সব কিছু করবে, খরচ কমে যাবে। এই সিস্টেমে আসতে হবে। তো এখন যে সিস্টেম, আমি এক কথা বলি, এখন সিস্টেমে ধরেন মিনিমাম 5 কোটি উপরে, ঢাকা শহরে 50 কোটি লাগে নির্বাচনে। এখন যে 50 কোটি টাকা খরচ করবে ঢাকা শহরে, মুদ্রাস্ফীতি সহ সে অন্তত 75 কোটি চুরি করবে, আর পরের বছরে আবার 100 কোটি আর একটা 100 কোটি চুরি করবে, পরের বছর যাতে নির্বাচন করতে পারে। সুতরাং এই চুরি তো বন্ধ করতে হবে ইলেকশন। জনাব আশরাফ কাছে আপনার কাছে আসতে চাই, জামাতের তরফ থেকে তারা নিজেরা দুর্নীতিমুক্ত এই ধরনের একটা প্রচার তারা করবার চেষ্টা করছেন, বিএনপির চাঁদাবাজির বিপরীতে এসে এই ধরনের প্রচারণা আসলে কতটুকু কার্যকর হচ্ছে বলে মনে হয়? এটি পরিষ্কারভাবে বিএনপিকে ব্যাকফুটে ফেলার জন্য জামাতের একটা কৌশল। দেখুন, দুর্নীতি 2 ধরনের হয়, একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে নৈতিক। জামাতে ইসলামী নৈতিক দুর্নীতির জন্য বাংলাদেশে একমাত্র নাম, যারা শুধুমাত্র 71 সাল না, বাংলাদেশের প্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নারীদের অগ্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা একটি অন্ধকার যুগের গল্প বলতে চায় এবং কোনো কারণে আপনি যে 4টা বিশ্ববিদ্যালয়ে তারা বিজয়ী হয়েছে, আপনি ইতিমধ্যেই টের পেতে শুরু করেছেন তাদের প্রকৃত চরিত্রটা কী। সেটা যদি রাষ্ট্র ক্ষমতায় কোনো সুবিধাজনক জায়গায় থাকে, আমরা আগামীতে দেখতে পাবো। আমি আশা করছি সেরকম কোনো জায়গায় বাংলাদেশ যাবে না। তবে এর মানে এই না যে বিএনপি এই কথা বলে পার পেয়ে যেতে পারে। বিএনপিকে বলতে হবে 300টি আসনে সে অভিযুক্ত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমনকি ঢাকা শহরের এই আসনটি সহ কাদেরকে তারা বিভিন্ন সময় লালিত পালিত করেছে, এই দায় কিন্তু বিএনপির নিতে হবে। দেখুন, বিএনপি যদি মনে করে থাকে পুরনো পথে রাজনীতি করে বিএনপি টিকে থাকতে পারবে, সেটি কিন্তু সম্ভব হবে না। মানুষ জুলাই অভ্যুত্থান, অগাস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা নতুন রাজনীতি চায়, তারা পরিচ্ছন্ন রাজনীতি চায়, সৎ রাজনীতি চায়। এখন হ্যাঁ, 16 বছর বিএনপির ওই লোকগুলো নির্বাচন করতে পারেনি, তাদের এক ধরনের দাবি তো আছেই, কিন্তু আপনাকে কখনো কখনো র্যাডিক্যাল হতে হবে, ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, গেম চেঞ্জিং সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি স্থায়ী কমিটির সদস্যকে মনে করেন চাঁদাবাজ, তাকে আপনি শাস্তি দিয়ে বাকিদেরকে বুঝিয়ে দিবেন যে আমরা কাউকে স্পেয়ার করছি না। এই মেসেজগুলো প্রকৃষ্টভাবে যেতে হবে। জামাতি ইসলামীকে আমরা, দেখুন, আমি একটা গত তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত আপনি নিশ্চিত খেয়াল করেছেন জামাতি ইসলামী একটা দামামা বাজাচ্ছিল যে তারা ক্ষমতায় চলে এসছে, তাদের জোটে সবচেয়ে বেশি দল, তারা ভোটের পার্সেন্টেজ বলছিল। আকস্মিকভাবে কিছু জরিপে জামাত এবং বিএনপির ভোটের সমর্থনের পার্থক্য 6% নেমে এসেছিল। গতকালকে কিন্তু সেটি আবার অনেকখানি, যে 70 এবং 19, এখন 19। এখন এই আবার আমরা দেখলাম জামাতের আমিরকে তারেক রহমানের সাথে দেখা করে নির্বাচনের পর নাকি সরকার গঠনের আগেই তারা বসতে আগ্রহী, সরকারে কি করে তারা যুক্ত হতে পারেন। আমি খুবই শঙ্কিত, আমি রীতিমতো ভীত যে এরকম একটি কথা তারা বলছেন। দেখুন, আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের আতাতের কথা জানি, আমরা সেই চিত্র দেখতে চাই। কিন্তু জাতীয় সরকারের কথা তো বিএনপি অনেক আগে জাতীয় সরকারের কথা বলতেই পারে, কিন্তু জাতীয় সরকার ডাজন্ট মিন যে আপনার ফাংশনাল ডেমোক্রেসি থাকবে না, দেশে কোনো অপোজিশন থাকবে না। জাতীয় সরকার মিনস যে আপনি যাদেরকে নিয়ে আন্দোলন করেছেন, এই যে সাইফুল ভাইদের মতো, যাদেরকে তারা হয়তো সিট বন্টনে অত ভালোভাবে করতেও পারেনি, কিন্তু সেটা তো জামাতের সাথে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন রয়েছে ছিল, কিন্তু গত 16 মাসে আপনি জামাতের কথাবার্তা, এমনকি তার মধ্যে যে পার্থক্য টানার চেষ্টা, সেটি কিন্তু আমরা খেয়াল করেছি। আর আমাদের দেশে তো একটা ভ্যালিড অপোজিশন থাকতে হবে, এবং যেই অপোজিশন ছাড়া আপনি ডেমোক্রেসি কি করে রান করবেন? এখন শোনেন, সবাই ক্ষমতার ভাগ পেতে চায়,
এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, সরকারে থাকতে চায়। গত সরকার, ফ্যাসিস্ট সরকারে আমরা তাই দেখেছি। তাহলে আপনি তাকে নিন্দা করবেন কি করে? দেখুন, আপনি একাধারে দেশে দুর্নীতি কমাতে পারবেন না যদি না পারেন। আপনি দলের ভেতরে অনিয়ম কমাতে পারবেন না, আবার সরকার গঠন করবেন জামাত ইসলামীকে সাথে নিয়ে। তাহলে বিএনপির সাথে নাগরিকদের দেনা পাওনার সম্পর্কটি কোথায় গিয়ে দাঁড়ালো? জি, জনাব সাইফুল হক, তাহলে এই যে জাতীয় সরকারে কারা যেতে পারছেন, কারা যেতে পারছেন না, আমি আপনাদের এখানে কি একটা ধারণা কথা দেয়া বলি। হয়? বিএনপি কখনোই বলে নাই সবাইকে নিয়ে জাতীয় সরকার, সবাইকে নিয়ে বলছে যে তাদের সাথে যারা যুগপৎ আন্দোলন ছিল, যুগপৎ। যুগপৎ আন্দোলন ছিল, তাদেরকে নিয়ে ইলেকশনের পরে জাতীয় সরকার করবে। তো এটা ডিফাইন্ড, এটা তো ডিফাইন্ড। জামাত তো একটা সময় পর্যন্ত ছিল, সেই জন্যই প্রশ্নটা আসছে আর কি। একটা হলো না, আমি জামাতের আমিরের কথা যেটুকু আমি শুনেছি, যদি সব একটু মনে বললেন, উনি একটা বললেন যে নির্বাচনের পরে তারা মানে পার্লামেন্ট বা সরকার গঠনের আগে আবার তারা কথা বলতে চান। কথা মানে এর ভিতরে একটা বার্তা আছে, কিন্তু খুবই পরিষ্কার না। হয়তো একে আপনি বহুভাবে এটাকে আপনি এটাকে করতে পারেন। বিএনপির আপনি যে প্রধান প্রশ্ন যেটা বললেন, সরি, এটা বিএনপির অনেক আগেরই তাদের এটা ঘোষণা যে তারা যেসব রাজনৈতিক দল বা জোটকে নিয়ে আমরা যে 31 দফা আমরা যে তৈরি করেছি ঐক্যবদ্ধভাবে, সবচেয়ে দুঃসময়ে দুর্দিনে একটা টোটাল ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেখানে যারা যুগপৎ আন্দোলনে যুক্ত ছিলেন, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সবাইকে নিয়ে তারা একটা জাতীয় সরকার করবেন, এটা বিএনপির অবস্থান। এটা এবং আমার ধারণা বিএনপি তখন এটা বলেছিলেন যে অনেক দল আছে না, তারা ভবিষ্যতে সরকারের ব্যাপারে তারা একটু অগ্রিম তারা আশ্বাস চান, অগ্রিম তারা একটা কমিটমেন্ট চান, এবং এটা এক ধরনের প্রাগমেটিক যদি পলিটিক্স বলি, আগে থেকে এটা আশ্বস্ত করা, ভরসা দেওয়া যে ঠিক আছে সবাইকে মূল্যায়ন করা হবে, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। কিন্তু এটা রাজনৈতিক বার্তাটা খুব পরিষ্কার যে আমরা একটা রেইনবো, আমরা একটা অ্যালাইনমেন্ট তৈরি করতে চাই। রেইনবো মানে কি? 7 রঙের একটা বহুত্ববাদী সমাজে আপনি যুগপৎ আন্দোলনের শরিক, এখানে ধরেন প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, বিভিন্ন ইডিওলজি, আইডিয়া, কালচারের নানা মাত্রা রাজনৈতিক দল আছেন। ফলে বিএনপি দলটাও কিন্তু একটা বহুমাত্রিকতার মধ্য দিয়ে দলটা কিন্তু গড়ে ওঠে, আপনি খেয়াল করবেন। ফলে এই বহুমাত্রিক একটা রাজনৈতিক দল তারা যদি ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে তারা যেটা রেইনবো অ্যালাইনমেন্ট তৈরি করতে চান, এটা তো আমি মনে করি এক ধরনের জাতীয় ঐক্যের এক ধরনের ম্যানিফেস্টেশন। এটা গেল একটা, এটা বিএনপির অবস্থান। কিন্তু এর চেয়ে আমরা বরঞ্চ যেটা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে যুগপৎ আন্দোলনের মানে সঙ্গীদেরকে, তার আগে তো হলো নির্বাচনের প্রশ্ন, তার আগে পার্লামেন্টের প্রতিনিধিত্বের প্রশ্ন। গোটা 16 বছরের লড়াইয়ে সবচেয়ে দুর্দিনের, সবচেয়ে কঠিন সময়ে যারা দায়িত্ব নিয়েছেন, ঝুঁকে নিয়েছেন, যাদের কারণে এই যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে যারা রাজনৈতিক ভাষা দিয়েছেন, চেহারা দিয়েছেন, প্রতিরোধের আগুনটা যারা জ্বালিয়ে রেখেছেন, তাদের কিন্তু শেষ দিকে এসে বিএনপি এবার কিন্তু খুব ভালো কিন্তু এবার বিবেচনা বা মূল্যায়নটা কিন্তু হয়নি। এটা নিয়ে ক্ষুব্ধতা আছে, আক্ষেপ আছে, হতাশা আছে, বিরক্তি আছে। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলেছি, যদি আপনি, আমার দাদু বলতেন, যদি আপনি লম্বা পথ চলেন আপনার বন্ধু দরকার, লম্বা পথ চললে বোঝাটা কমাবেন, কিন্তু বন্ধুর সংখ্যা আপনাকে বাড়াতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ একা বিএনপি ধরলাম যদি এটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়েও যদি যেতে, ভবিষ্যৎ চ্যালেঞ্জটা এরকম, এটা একা মোকাবেলা করা যাবে না। তাহলে আপনাকে লড়াইয়ের সাথী লাগবে, বন্ধু লাগবে, যারা আপনার সঙ্গে ন্যূনতম বোঝাপড়া। 31 দফা আমরা যেটা বলেছি, যে উদ্যোগটা আমরা শুরু করেছিলাম সংস্কারের 31 দফার, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ন্যূনতমভাবে ঐক্যটাকে ধরে রাখা দরকার, না হলে বাংলাদেশ কিন্তু এগোতে পারবে না এবং অভ্যুত্থানের অর্জনকে আমরা রক্ষা করতে পারবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, ফিরে আসছে একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে আজকে চার্জশিট দেওয়া হলো, সে প্রসঙ্গে আসতে চাই জনাব আশরাফ কায়সার। যে ঘটনা বলা হচ্ছে, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা মূল হত্যাকারী তারাই দেশে নাই, এবং পালিয়ে যেতে কিভাবে তারা পারলো সে প্রশ্নের উত্তর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই চার্জশিট আসলে কি গুরুত্ব বহন করে? একেবারেই গুরুত্ব বহন করে না, এবং এতে আরও প্রশ্নের উদয় হলো। কেননা আমরা হাদি হত্যার পরে বা হত্যা চেষ্টার সময় থেকেই
পুলিশের ভূমিকা দেখছি সবচাইতে প্রশ্নবিদ্ধ, কেননা পুলিশকে আমরা পেশাদার পুলিশের মতো করে আচরণ করতে দেখছি না। ওই সময়ে কয়েক ঘন্টার মধ্যে যদি আপনি ঢাকা শহর কর্ডন করতে পারতেন, আপনি হত্যাকারীদের ধরতে পারতেন। তারপরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম তারা ভারতে পালিয়ে গেছে, দেশের বাইরে থাকা কিছু ইউটিউবার এগুলো প্রচার করলো। তার 15 দিন পরে এসে পুলিশ বলল যে তারা বাইরে পালিয়ে গেছে এবং শিলিগুড়িতে নাকি, মেঘালয়ে নাকি দুজনকে ধরাও হয়েছে। ভারতীয় পুলিশ যখন বলল এরকম কোনো ঘটনা ঘটে নাই, তখন কিন্তু বাংলাদেশ পুলিশ আর কোনো উত্তর দিল না। আচ্ছা, তারপরে শাহবাগে যে অবস্থান চলছিল সেটাতে আপনার দিন তারিখ ঠিক করে দেওয়া হলো যে কবে চার্জশিট হবে, কবে এই হত্যার বিচার সুরাহা করা হবে। এইভাবে কি হয়? তাহলে আমরা যে এটা কোনো তদন্তই হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে দেখুন, এখানে কমন সেন্স আলা অথবা সাধারণভাবে সন্দেহ যেদিকে যেতে পারে, পুলিশ ওইভাবে কাজ করছে। ঠিক আগের আমলে পুলিশ যেভাবে কোনো তদন্ত না করে, জজ মিয়া নাটক ছিল এক সময়, গত 15-16 বছরে আরও কিছু তৈরি হয়েছে, সেই পুলিশ সেই পুলিশের মতোই আচরণ করছে। কিন্তু হাদির হত্যার ব্যাপারে তো আমরা চেয়েছি যে আমাদের জন্য আনকমফোর্টেবল ট্রুথও যদি বের হয়, যারা এই হত্যার বেনিফিশিয়ারি বা এই হত্যার ভেতর দিয়ে তাদের রাজনৈতিক পুঁজিকে আরও চাঙ্গা করতে পেরেছে অথবা সারা দেশের মানুষের সেন্টিমেন্টকে জাগাতে পেরেছে, এইসবও যদি আপনার কাছে বেরোয়, পুলিশকে আরেকটু সততার সাথে, পেশাদারিত্বের সাথে অন্তত এই হত্যাটির তদন্ত করতে হবে এবং সেটিকে সামনে এগিয়ে নিতে হবে। এখানে কিন্তু এই হত্যার চার্জশিট দিলে এই প্রশ্নের মীমাংসা হয়ে গেল, ব্যাপারটি কিন্তু তা না। এবং এই ইস্যুটি কিন্তু জীবিত থাকবে। আপনি দেখবেন শাহবাগে আবার অবস্থান হবে, আবার নতুন ডেডলাইন হবে, সরকারের উপদেষ্টাদের যেতে হবে। পুলিশের কাছ থেকে আমরা যে পেশাদারিত্ব চেয়েছিলাম তার গত 17 মাসে তেমন কোনো লক্ষণ আমরা দেখতে পেলাম না। জি, ধন্যবাদ। জনাব আজিজ যদি এই প্রসঙ্গে কিছু যোগ করেন। হ্যাঁ, দেখেন কতদিন হলো আপনার হাদি যখন নিহত হলো, তাকে তখন গুলি করে মারা হলো, আমরা ভিডিও দেখলাম। তার আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলেছিল 50 জনকে প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। এটা আমার কাছে প্রমাণ আছে। সরকারের পক্ষ থেকে কোনো মিডিয়াতে দেখেছেন? তাকে জিজ্ঞেস করছে প্রমাণটা কি? তারপরে হাদিকে গুলি করে হত্যা করা হলো। এবং তাকে যে হত্যা করেছে জানা গেছে যে সে তার আপনার মিছিল মিটিংয়ে ছিল এবং সে হাদি ছিল সফট টার্গেট। কারণ হচ্ছে সে পায়ে হেঁটে, রিক্সায় চড়ে, বিনা পয়সায় ইলেকশন করতেছিল। নূতন একটা আপনার ফরম্যাটে সে ইলেকশন করতেছিল। সে রাস্তায় হেঁটে, তাকে তো যে কেউ গুলি করে মারতেও, কিন্তু তার নিরাপত্তাটা এনশোর করলো না কেন? 1, 2, তাকে গুলি করে হত্যা করা হলো, সেটার ছবিও দেখানো হলো, অনেক কিছু আমরা দেখলাম। তো জুমে দেখানো হলো না, সিসি ক্যামেরা। সে দেশে আছে না বিদেশে আছে এখনো কনফার্ম করতে পারলো না। চার্জশিট কোথায় মোহাম্মদপুরের এক কমিশনারকে আসামি বানায় চার্জশিট দিয়ে দিতেছে অনুপস্থিতিতে। শেখ হাসিনার মতো অনুপস্থিতিতে ফাঁসি দিয়ে দিল। এটা কেউ বিশ্বাসযোগ্য হলো? 17 জন আসামির মধ্যে তারা বলছেন 12 জন গ্রেফতার আছেন। না, গ্রেপ্তার আছে, তাদেরকে সব ওই বলা আছে না 312 ধারা আর 302 ধারা, 2 ধারার তো আছে আসামি, দিবে ফাঁসি দিয়া, হয়ে গেল, বিচার হয়ে গেল। এভাবে জোড়াতালি তো বিচার হয় না। তো এটা খুনের মামলা এবং যেভাবে আলোড়িত হয়েছে হাদির মৃত্যু, এরকম ভাবে আলোড়িত একটা জিনিসকে এরকম জোড়াতালি দিয়ে আমি যে পুলিশকে, যেমন আশরাফ কায়সার বললো পুলিশকে দোষ দিচ্ছে, পুলিশ তো ট্রমার মধ্যে আছে। দেখেন না কয়েকদিন আগে একটা ছেলে থানা বলছে না যে আমরা এরকম থানা পোড়ায় দিছি, এই সেই ছাড়ো, লোক ছেড়ে দিছে। আমার তো মনে হয় বিচারকও টমাতে আছে। বিচারের কাছে যে স্বীকার করছে যে আমরা থানা পোড়ায় দিছি, তারে বেল দিয়ে দিছে। তো সব জায়গায় তো এখনো টোমা কাটে নাই। তো আপনি চিন্তা করেন যে এই যে চার্জশিটটা দিচ্ছে, কারণ ইনকলাব মঞ্চ শাহবাগে ছাড়ছে না যে বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না এবং আমরা ছাড়বো না। এই জন্য আমার মনে হয় যে তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা চার্জশিট দাঁড় করানো হয়েছে নির্দেশ মতো। পুলিশ হয়তো নির্দেশিত হয়ে চার্জশিট তৈরি করছে, যাতে ওখান থেকে সরে। মঞ্জুর, শুধু এক লাইন বলি, এর আগে পুলিশ প্রেস কনফারেন্সে বলেছে যে 10 জন ব্যক্তির নাম তারা প্রকাশ করে দিবে। পুলিশ কি থ্রেট দিতে পারে?
তার কাছে যদি 10 জন ব্যক্তির নাম থাকে এই হত্যাকাণ্ডের সাথে, এটি তো তার দায়িত্ব প্রকাশ করা, সেটি তো পেশাদারিত্বের সাথে করতে হবে। তারা অনেকটা প্রেস কনফারেন্স থেকে উঠে যাওয়ার সময় বলল যে আমাদের কাছে 10 জন ব্যক্তির নাম আছে, আমরা কিন্তু প্রয়োজনে প্রকাশ করে দিব। এই ট্রেড অফের তো কোনো ব্যাখ্যা কোথাও নাই। জনাব হক যদি আর কিছু যোগ করেন। আমি একটু যোগ করি, যেটা হলো যে আজকে হাদিরে যে মর্মান্তিক তার যে হত্যাকাণ্ড, আমরা সবাই দেশবাসী আমরা তো মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা প্রত্যেকে চেয়েছি যে এটার একটা সম্ভব স্বল্পতম সময়ে পেশাদারি দক্ষতায় খুনিদেরকে চিহ্নিত করা হবে, আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হবে। চার্জশিটে যে কথা বললেন, আমার মনে হয় যে কিছুটা ফরমাইশি বা একটা পদক্ষেপের মতন বিষয়টা হয়ে গেল। ওরা রাজপথে আছে, শাহবাগে আছে, কিছুটা একটা বুঝ দেওয়ার জন্য কিনা এই প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে। আপনি কোনো অপরাধের যখন আপনি তদন্ত করবেন, তদন্ত এবং তদন্তকারীর যখন এটা রাজনৈতিক বিবেচনা যদি কাজ করে, যে জন্য অধিকাংশ ক্ষেত্রে রোমহর্ষক নানা হত্যাকাণ্ডে আমরা যে কোনো উপযুক্ত তদন্ত পাইনি, বিচার হয়নি, তার কারণ হলো রাজনীতি। এটা যে ব্লেম গেম যেটা আমরা দেখে আসছি এ পর্যন্ত, প্রত্যেকেই মানে এটাকে ব্লেম গেমের মধ্য দিয়ে যেটা সুবিধা পায় কি, প্রকৃত খুনিরা, অপরাধীরা, হত্যাকারীরা তারা কিন্তু তারা ঘটনার বাইরে তারা চলে যায়। এদিক থেকে এটা ফরমাইশি একটা তদন্ত ওই চার্জশিট হলো কিনা আমি যথেষ্ট উদ্বিগ্ন। আর আমি একই সাথে মনে করি যে সম্ভবত তারা একটু তাড়াহুড়ো জায়গায় যাচ্ছেন, ওরা রাজপথে আছে, ওদেরকে বুঝ দেওয়া দরকার সেই জায়গা থেকে। আমি ঠিক আছে, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু যেটা একটু আগে কাসের যেটা বললেন, পুলিশের যদি 10 জন যারা এর সঙ্গে যুক্ত থাকতে পারে, তাদের তো উচিত ছিল বহু আগে তাদেরকে আইনের আওতায় আনা। পাবলিকলি নাম ঘোষণার আগেই আইনের আওতায় আনবেন, তদন্ত করবেন, তাদের বিরুদ্ধে যদি ডেফিনেট কোনো অভিযোগ থাকে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বরঞ্চ অভিযুক্ত করে তারপরে তারা আইনগত তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই জায়গায় যাওয়া ছাড়া একটা সমস্যার সমাধান করতে যে আপনি নতুন প্রশ্ন, নতুন একটা অবিশ্বাসের জায়গা তৈরি করলেন কিনা পুরনো জমানার মতন, তাহলে কিন্তু বিচারের নামে কিন্তু আমরা কিন্তু প্রকৃত হয়তো বিচার কিন্তু নাও পেতে পারি। আমি আশা করব এগুলো তারা ভেবে দেখবেন এবং রাজনৈতিক চিন্তার বাইরে যে পেশাদারি দক্ষতার সাথে খুনি অপরাধীরা চিহ্নিত হবেন, তাদেরকে তারা আইনের আওতায় আনবেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।